Everyone, very much warm welcome to our today's lecture. This is the third lecture on carbohydrates. This is Nandan Manik. I will be delivering the lecture. In our first two lecture, we discussed about the basic properties, definition, classification of carbohydrates, and some sugar containing carbohydrate drugs, and as well as polysaccharide and polysaccharide containing carbohydrate drugs. তো আমরা এর আগের ক্লাসে সুগার কন্টেনিং ড্রাগ এবং পলিস্যাকারাইড কন্টেনিং কার্বোহাইড্রেট যুক্ত ড্রাগ নিয়ে আলোচনা করেছি। In that connection, we are going to discuss about some new types of carbohydrate molecules available in our nature. প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত আরো কিছু নতুন ধরনের কার্বোহাইড্রেট নিয়ে আজকে লেকচারে আমরা আলোচনা করব। তো তার ভিতরে প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে গামস এন্ড মিউসিলেস। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাম, জিগা গাছের আঠা বলতে পারেন। এই গাছের এখানে আঁচড় কাটার কারণে বা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে এখান থেকে কাঁটাটা বের হয়েছে। এটার এক পাশে লাইট ধরলে বোঝা যায় যে ওই পাশে লাইট আছে, কিন্তু লাইট পাস করতে দেয় না। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন থকথকে জেলির মতো, এর থেকে আরো বেশি ট্রান্সপারেন্ট, আরো বেশি আলো পাস করতে দেয়। এটাকে বলা হয় হচ্ছে মিউসিলেস। মিউসিলেজের বাংলাতে আঠাও ব্যবহার করে, গদও ব্যবহার করে। একদম খাঁটি বাংলা হচ্ছে গদ। তো এই যে গামস এবং মিউসিলেস, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটার প্রথমে আমরা ডেফিনিশন জানবো। হোয়াট ইজ গাম এন্ড মিউসিলেস? চলেন জেনে নিই হোয়াট ইজ গাম। Gums are natural plant hydrocolloids that may be either anionic or ionic polysaccharides or salts of polysaccharides. বলা হচ্ছে গাম হলো প্রাকৃতিকভাবে পাওয়া উদ্ভিজ্জ হাইড্রোকোলয়েড। সেটা হতে পারে অ্যানায়নিক অথবা নন আয়নিক পলিস্যাকারাইড অথবা পলিস্যাকারাইডের কোনো লবণ। হাইড্রোক্লোরাইড মানে হচ্ছে হাইড্রোক্লোরাইড এমন একটা সলিউশন, এমন একটা জিনিস যেটা হাই মলিকুলার ওয়েট একটা সাবস্টেন্স হয়, যেটা হলো আপনাকে যদি পানির ভিতরে দিয়ে দেন তাহলে পানির ভিতরে সেটা দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়ে যেটা করে যে পানি এবং অন্য একটা বস্তুকে সে একত্রে এক জায়গায় রাখার চেষ্টা করে। তার মানে ইটস এ কাইন্ড অফ বাইন্ডিং সাবস্টেন্স, অনেকটা সাসপেন্ডিং এজেন্টের মতো। যেমন হচ্ছে যদি আপনি ঘোলা পানি কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু ঘোলা পানি একসময় পরিশ্রুত পানি হয়ে যায়, তলানিতে কাদাগুলো জমা হয়ে যায়। অথবা ডাউল যদি রেখে দেন তাহলে তলানিতে ডাউল পড়ে। তো যাতে ডাউলটা না পড়ে তাহলে চাউলটা ঘোলা হয়ে থাকবে, আমাকে বারবার নাড়াইতে হবে না। তো এই ধরনের জিনিস যে হচ্ছে এই একটা সলিড এবং একটা লিকুইড যারা মিশে না কিন্তু তাদেরকে আবার তলানিও জমতে দেয় না, তারা হচ্ছে আপনার সাসপেন্ডিং এজেন্ট। তো সাসপেন্ডিং এজেন্টটা ওয়াটারের সাথে ওই জিনিসকে আটকায় রাখে। তো হাইড্রোক্লোরাইডও ওইরকম টাইপ অফ পার্টিকেল, যেটা হচ্ছে সাসপেনশনের ভিতরে থাকে এবং যেটা কি করে হচ্ছে ওয়াটার মলিকুলের সাথে বাইন্ড করে থাকে এবং অন্য একটা বস্তুর সাথে বাইন্ড করে থাকে। হাইড্রোক্লোরাইডের একটা সবচেয়ে আহ, আহ, বড় গুণ হলো সেটা হলো যে সে পানিটাকে ইনস্ট্যান্টলি চলা বন্ধ করে দিতে পারে, ইনস্ট্যান্টলি পানির ফ্লো প্রপার্টি কমিয়ে ফেলতে পারে। তো যাই হোক, হাইড্রোক্লোরাইড নিয়ে আপনারা ফিজিক্সে পড়বেন, সেখানে আরো বিস্তারিত জানবেন। তো গাম হচ্ছে ওই ধরনের একটা হাইড্রোক্লোরাইড যেটা হচ্ছে অ্যানায়নিক বা ক্যাটায়নিক পলিস্যাকারাইড হতে পারে। They are translucent amorphous substances that are frequently produced in higher plants as a protective after injury. আমাদের হাত পা কেটে গেলে রক্ত বের হয়, তারপর রক্তটা জমাট বাঁধে যাতে আমাদের শরীরটা থেকে অতিরিক্ত রক্ত বের হয়ে শরীরের কোনো ক্ষতি না হয়। ঠিক তেমনি এই গামস যেটা সেটা ওই রকমই, যে উচ্চতর প্লান্টে যে সমস্ত, সব প্লান্টে হয় না, ছোট যে ঝোপ জাতীয় বা ঝাড় জাতীয় প্লান্ট আছে সেখানে আবার আঠা পাওয়া যায় না। তো উচ্চতর প্লান্টে সেখানে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেখান থেকে তো কষ বেরোতে পারে, রস বেরোতে পারে। যাতে কন্টিনিউয়াসলি বেরোতে না পারে তাহলে আঠা কি করে সেই জায়গাটায় কিছুক্ষণ বের হয়ে পড়ে, জমাট বেঁধে এই বের হওয়াটাকে বন্ধ করে দেয়। তাহলে সে হাইড্রোডার প্লান্টে প্রোটেক্টিভ হিসাবে কাজ করে। কখন? আফটার ইনজুরি, আঘাতপ্রাপ্ত হওয়ার পরে। এবং তারা দেখতে কেমন? দে আর ট্রান্সলুসেন্ট। যেটা এর আগেই বললাম যে ওই পাশ থেকে লাইট ধরলে বোঝা যাবে লাইট আছে, কিন্তু লাইটটা পাস করতে দিবে না। তার মানে এটা কিছুটা লাইট পুরোপুরি ওই পাশকে দেখা না গেলেও লাইটকে কিছুটা পাস করতে দেয়। এই ধরনের জিনিসকে বলা হয় ট্রান্সলুসেন্ট বা সেমি ট্রান্সপারেন্ট। আর অ্যামারফাস সাবস্টেন্স কেন বলা হচ্ছে? অ্যামারফাস মানে তার কোনো ক্রিস্টাল, কোনো গঠন নেই, এর ভিতরে কোনো দানা নাই। বালির একটা ক্রিস্টাল গঠন আছে, লবণের আছে, চিনির আছে, কিন্তু এর কোনো ক্রিস্টাল স্ট্রাকচার নাই। সেজন্য বলা হচ্ছে তারা ট্রান্সলুসেন্ট। অর্ধ পানিকে মানে আলোকে অর্ধ দিক দিয়ে যেতে দেয়, তারপরে কোনো ক্রিস্টাল গঠন নেই এবং তারা খুব সহজেই যখন ওই উচ্চতর প্লান্ট আঘাতপ্রাপ্ত হয় তখন সেখানে উৎপন্ন হয়। এবার আসেন মিসেলের সম্পর্কে জানি। Micellars are generally normal products of metabolism formed within the cell, intracellular formation and or are
produced without injury to the plant. তো গামের সাথে মিসেলেসের কিছু পার্থক্য আছে। তো মিসেলেস কি হচ্ছে জেনারেলি নরমাল প্রোডাক্টস অফ মেটাবলিজম, এই যে প্রাণী উদ্ভিদের মেটাবলিজমের সাধারণ প্রোডাক্ট হিসাবে মিসেলেস এটা তৈরি হয়। কোথায় তৈরি হয়? ফর্মড উইদিন দ্য সেল, ইন্টারসেলুলার মানে সেলের ভিতরে তৈরি হয়, অথবা নরমাল প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কিন্তু এখানে কোনো আঘাতের বিষয় থাকে না, সেজন্য বলা হচ্ছে or produced without injury to the plant, কোনো আঘাত ছাড়াই এটা তৈরি হয়। A gelatinous substance of various plants such as legumes or seaweeds that contains protein and polysaccharides, মিলিসিলেস গুলো হচ্ছে জেলাটিনিয়াস সাবস্টেন্স, বিভিন্ন প্লান্ট থেকে পাওয়া যায়, যেমন লেগুমস মানে শিম জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়, সি উইড সামুদ্রিক যে উইড গুলো আছে সেখান থেকে পাওয়া যায়, এবং সেখানে প্রোটিন থাকে, পলিস্যাকারাইড থাকে। ট্রান্সলুসেন্টের বাংলা হচ্ছে আলোক প্রবাহী কিন্তু অস্বচ্ছ, অর্থাৎ আলো আসতে দেবে কিন্তু স্বচ্ছ না, এটাও কিন্তু তাই ট্রান্সলুসেন্ট। আচ্ছা, তো মিউসিলেস কোথায় পাওয়া যায়? সোর্সেস অফ কমার্শিয়াল ইউজফুল গামস অ্যান্ড মিউসিলেস। তো গামস গুলো কমার্শিয়ালি কোথা থেকে পাই সেটা আগে দেখে নিই। শ্রাব অর ট্রি এক্সুডেটস, এক্সুডেট মানে হচ্ছে যেটা প্রবাহিত হয়েছে, মানে ক্ষরণ আকারে বের হয়েছে, যে যে আঠাটা খরিত হয়েছে, এই ধরনের কোনো জায়গা থেকে বের হয়ে আসলে সেটাকে বলে এক্সুডেটস। রক্ত শরীর থেকে বের হয়ে আসলে রক্ত থেকে যে রক্তরস বের হয় ওটাকেও আমরা এক ধরনের এক্সুডেট বলতে পারি। তো শ্রাব অথবা ট্রি এক্সুডেট হিসেবে কোথা থেকে পাওয়া যায়? অ্যাকাশিয়া, ক্যারাইয়া, ট্র্যাগাকান্থ অথবা ট্রেজাকান্থ, এগুলো হচ্ছে এরকম এক্সুডেট, সেখান থেকে আমরা গাম পাই। মেরিন গাম সামুদ্রিক উৎস থেকে কোথায় পাই? অ্যাগার অ্যালজিন, অ্যাগার অ্যালজিন থেকে সামুদ্রিক গাম পাই। সিড গাম বীজ থেকে কোথায় পাই? গুয়ার গাম, লোকাস্ট বিন, এগুলো থেকে আমরা এগুলোর বীজ থেকে আমরা গাম পাই। প্লান্ট এক্সট্রাক্টস, উদ্ভিদের এক্সট্রাক্ট থেকেও আমরা গাম পেতে পারি, যেমন হচ্ছে পেকটিন, পেকটিন হচ্ছে গাম হিসেবে কাজ করতে পারে। স্টার্চ অ্যান্ড সেলুলোজ ডেরিভেটিভস, যেমন কার্বক্সি মিথাইল সেলুলোজ, ইথাইল সেলুলোজ, শুধু মিথাইল সেলুলোজ, এই সবগুলো হচ্ছে স্টার্চ সেলুলোজ ডেরিভেটিভ এবং সেগুলো গাম হিসেবে কাজ করতে পারে। আরো আছে মাইক্রোবিয়াল গাম, যেমন হচ্ছে ডেক্সট্রান, জ্যান্থান, এগুলো হচ্ছে মাইক্রোবিয়াল গাম। গামের কিছু অ্যাপ্লিকেশন, দে আর ইউজফুল অ্যাজ ট্যাবলেট বাইন্ডার, ইমালসিফায়ার, সাসপেন্ডিং এজেন্ট, স্ট্যাবিলাইজার অ্যান্ড থিকেনার। গাম এবং মিউসিলেজের অ্যাপ্লিকেশনের ভিতরে কি আসলো? যে ট্যাবলেট বাইন্ডার। ট্যাবলেট বাইন্ডার নিয়ে এর আগের ক্লাসে সামান্য একটু বলেছি, এখানেও একটু সামান্য বলি, যে একটা ট্যাবলেটের উপাদানের ভিতরে একাধিক জিনিস থাকে। একটা থাকে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেমন প্যারাসিটামল ট্যাবলেটের প্যারাসিটামলটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যার নর্মাল ট্যাবলেটে 500 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, কিন্তু ওজন করলে 500 মিলিগ্রামের বেশি 600 650 মিলিগ্রাম পাওয়া যায়। যে 100-150 মিলিগ্রাম অতিরিক্ত যে জিনিসটা সেটাকে বলা হয়েছে এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্টের ভিতরে একটা এক্সিপিয়েন্ট হলো বাইন্ডার। বাইন্ডারের কাজ কি? ভাপা পিঠা তৈরি করার সময় যেমন ভাপা পিঠার ছোট ছোট দানাগুলা এমনভাবে তৈরি করা হয় যেন চাপ দিলে এই সবগুলো দানা একত্রে মিশে বাটির ভিতরে দিয়ে চাপ দিলে বাটির শেপ নেয়। তো এটা হচ্ছে বাইন্ডার হিসেবে কাজ করে। ঠিক তেমনি ট্যাবলেটটা যাতে একটা ছাঁচের ভিতরে ফেললে একটা নির্দিষ্ট শেপে আসে, সেজন্য এই বাইন্ডার কাজ করে, যে তার ভিতরে যেই ইন্ডিভিজুয়াল পাউডার গুলা, ট্যাবলেটের ভিতরে যে পাউডারটা আছে সেটা যেন একে অপরের সাথে যুক্ত হয়ে একটা শেপ প্রদান করতে পারে, সেজন্য যে উপাদানটা কাজ করে সেটা হলো ট্যাবলেট বাইন্ডার। তো গাম আর মিউসিলেস তারা বিশেষ করে গাম আর কি, সেটা হচ্ছে বাইন্ডার হিসেবে কাজ করতে পারে। ইমালসিফায়ার, ইমালসিফায়ার কি? ইমালসিফায়ার হলো যে দুইটা তরল যারা একে অপরের সাথে মিশে না, যেমন পানি আর তেল, তাদেরকে মেশানোর চেষ্টা করার জন্য যে মাঝখানে থার্ড পার্টি কাজ করে তাকে বলা হয় ইমালসিফায়ার। যেমন দুধের ভিতরে পানি এবং তেল মিশে থাকে, দুধের ভিতরে কেসিন থাকে যেটা হচ্ছে ইমালসিফায়ার হিসেবে কাজ করতে পারে। তারপর সাসপেন্ডিং এজেন্ট একই জিনিস, যে পানি এবং অপর একটা সলিড বস্তু, লিকুইড না, সলিড এবং লিকুইড যারা মেশে না তাদেরকে মেশানোর জন্য কাজ করে, তাদেরকে বলে সাসপেন্ডিং এজেন্ট। যেমন ধরেন যে অনেক সময় অ্যান্টাসিড সাসপেনশন খেয়ে থাকেন গ্যাসের জন্য, সাদা রঙের হয়, ঝাঁকিয়ে খেতে বলে। তো ওই যে ২ টা জিনিস ঝাঁকিয়ে খেতে বলে, ঝাঁকাইলে কি হয়? সব জায়গায় ঠিকমতো দাগটা বিস্তৃত হয়। তো সব জায়গায় যদি দাগটা থাকে খুব দ্রুত তলানি না পড়ে যায়, সেজন্য যে এজেন্টটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট। ইমালসিফায়ার হচ্ছে লিকুইডকে বাইন্ড করতে ব্যবহৃত হয়। আর সাসপেন্ডিং এজেন্ট হচ্ছে সলিড লিকুইডকে একত্রে রাখার জন্য ব্যবহৃত হয়। যেমন এর আগেও বলেছি যে ডাউল এর ভিতরে যদি সাসপেন্ডিং এজেন্ট থাকতো, তাহলে ডাউল হয়তোবা এত দ্রুত তলানি পড়তো না, বারবার নাড়া দেয়া লাগতো না। তারপর স্টেবিলাইজার, যেটা হচ্ছে স্টেবিলিটি বাড়ায়, যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন সেটা ২ দিন পরে নষ্ট হয়ে গেল, এটা যাতে না হয়, বাইরের ময়েশ্চার কন্টেন্ট বলেন বা মাইক্রোবিয়াল কন্টেন্ট বলেন, এগুলো আপনারা পড়বেন 2nd 4th সেমিস্টারে ড্রাগ স্টেবিলিটিতে। তো ড্রাগের স্টেবিলিটি, ট্যাবলেটের স্টেবিলিটি বৃদ্ধি করার জন্য এটা ব্যবহৃত হয়। অ্যান্ড থিকেনার, এবং এটা হচ্ছে থকথকে করে, এটা হচ্ছে তার ঘনত্ব বৃদ্ধি করে।
এই মিসেজের দিকে তাকালে বুঝতে পারতেছে যে কিভাবে এটা ঘনত্ব বৃদ্ধি করে। শরবতের ভিতরে অ্যালোভেরার রস দেওয়া হয়, এতে শরবতটা অনেক থকথকে হয়ে যায়। তো ঠিকাদারের কাজ হলো সেটাকে পুরু করা, থকথকে করা, মোটা করা। আচ্ছা, তারপর কি কাজ করে? দে আর ইনগ্রেডিয়েন্টস ইন ডেন্টাল অ্যান্ড আদার অ্যাডহেসিভ অ্যান্ড ইন বাল্ক ল্যাক্সেটিভ। তাদেরকে দাঁত এবং অন্যান্য ধরনের অ্যাডহেসিভ মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুকে একসাথে রাখা। কোহেসিভ মানে কি? যে একই বস্তুর ভিতরে আকর্ষণ বল। যেমন পানি যখন গাছের শিকড় থেকে পাতার দিকে যায় তখন পানির একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ থাকে, এটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। আবার পানির একটা অণুর সাথে গাছের যেই লাইন দিয়ে যাচ্ছে, শিকড়ের ভিতর দিয়ে যে পথ দিয়ে যাচ্ছে, সেই পথের সাথে পানির অণুর এক ধরনের আকর্ষণ থাকে, তাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। তো অ্যাডহেসিভ মানে আঠা হিসেবে কাজ করতে পারা আরকি। তো দাঁতের আঠা বা অন্য ধরনের আঠাতে এই গাম মিউসিলেজ তারা হচ্ছে আঠার উপাদান হিসেবে কাজ করে। এবং বাল্ক ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ মানে হচ্ছে যেটা গ্রহণ করলে কষা পায়খানা নরম হয়, মানে পায়খানা কড়া হয়ে গেলে, কনস্টিপেশন হলে তখন যেটা ব্যবহৃত হয় তাকে বলা হয় ল্যাক্সেটিভ। তো ল্যাক্সেটিভ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে কি? দে আর ইউজড অ্যাজ থিকেনিং অ্যান্ড জেলাটিং এজেন্টস। একই কথা, যে থিকেনিং মানে হচ্ছে তারা হচ্ছে জিনিসটাকে পুরু করতে পারে, আর জেলাটিন মানে জেলাটিনের মতো থকথকে ভাব দিয়ে আসে। শরবতের কথা চিন্তা করেন, যেখানে হচ্ছে তোকমা দানা, তারপরে হচ্ছে আহ ইসবগুলের ভুসি, এগুলো সব মিশানো হয়েছে। এখন এর সাথে যদি আপনি অ্যালোভেরাও দেন, তাহলে যে থকথকে ভাবটা আসে সেটা হচ্ছে থিকেনিং, এবং যে জেলাটিনের মতো, যে এই যে এরকম জেলের মতো দেখা যায়, ওটা হচ্ছে জেলাটিক এজেন্ট। তো এগুলো হচ্ছে দেখেই বুঝতে পারছেন যে এদের এই ধরনের কাজ করার ক্ষমতা আছে, সুতরাং তাদেরকে থিকেনিং এবং জেলাটিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা এর পরবর্তী দেখব ট্রাগাকান বা ট্রাজাকান্থ। ট্রাজাকান্থ কি? বায়োলজিক্যাল সোর্স কি? Tragacanth is the dried, gummy exudate obtained by incisions from the stem of Astragalus gummifer or other Asiatic species of Astragalus family Leguminosae. It is commonly known as gum tragacanth or tragacanth. ট্রাগাকান্থ কি বলতেছে? যে এটা হচ্ছে শুষ্ক আঠালো এক্সুডেট। এক্সুডেট মানে কি বলছিলাম? যে কাটলে যখন সেখান থেকে ফ্লো হয় কোনো কিছু, সেটাকে আমরা এক কথায় এক্সুডেট বলি। যেমন এই যেখানে এই গাছের কাঁটাটা কেটে দিছে, এখান থেকে এটা বের হয়ে জমা হচ্ছে, এটা হচ্ছে একটা এক্সুডেট। রক্তর ভিতর থেকে রক্তরস বেরিয়ে যাচ্ছে থকথকে, সেটা হচ্ছে এক্সুডেট। তো এরকম আঠালো এক্সুডেট কোত্থেকে পাওয়া যায়? অবটেন বাই ইনসিশন, কর্তন করার মাধ্যমে পাওয়া যায়। কাকে কর্তন করব? স্টেম, কাণ্ডকে। কার স্টেম? অ্যাস্ট্রাগ্যালাস গামিফার। অ্যাস্ট্রাগ্যালাস গামিফার হচ্ছে এই গাছের বৈজ্ঞানিক নাম। তার গায়ে এরকম কাটলে তখন সেখান থেকে এটা বের হয়। এবং এর অপর নাম কি? গাম ট্রাগাকান্থ। ট্রাগাকান্থ বলতে পারেন, ট্রাজাকান্থ বলতে পারেন। এবং এটা শুকাইলে যে এরকম হয়, শুকানোর পরে এরকম হয়। কালেকশন করা হয় কিভাবে? দ্য ট্রাগাকান্থ প্লান্টস আর 1 মিটার থ্রনি থর্নি ব্রাঞ্চিং শার্পস। ট্রাগাকান গাছটা হচ্ছে 1 মিটার উচ্চতাযুক্ত, থর্নি মানে কাঁটাযুক্ত, ব্রাঞ্চিং যেখানে দেখতে পাচ্ছেন শাখাযুক্ত, শার্প মানে হচ্ছে গুল্ম। The gum is produced physiologically in the plant cells. প্রাকৃতিকভাবেই এই প্লান্টের সেলের ভিতরে গামটা তৈরি হয়। When a 1 or 2 years old plant is injured, যখন 1 বা 2 বছর বয়সের পরে এরকে আঘাত করা হয়, মানে কর্তন করা হয়, তখন কি হয়? The cell wall of the pit and then of the medullary rays are gradually converted into gum. তারপরে এর ভিতরে যে গঠন আছে, সেল ওয়ালের পিট আছে, তারপরে মেডুলারি পার্ট আছে, এগুলো হচ্ছে গাছের সেলুলার গঠনের ভিতরের অংশ, সেগুলা আস্তে আস্তে কনভার্ট হয়ে যায় এই গামে। এভাবে করে তাদের গামগুলাকে তৈরি হয় এবং কালেকশন করা হয়। তার মানে 1 বা 2 বছরের প্ল্যান্ট থেকে গাম কালেক্ট করা হয়। ব্যবহার কি? নাম্বার 1, Tragacanth is used in pharmaceuticals as compounding and dispensing agent. For example, to suspend heavy insoluble powders as an excipient for tablet. ট্রাগাকানকে ফার্মাসিউটিক্যালে কম্পাউন্ডিং এবং ডিসপেন্সিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। কম্পাউন্ডিং মানে কি? ধরেন একটা জিনিসকে ওজন করা, ওজন করে ফর্মুলেট করা, তারপরে প্যাকেট করা, এটাকে বলা হয় কম্পাউন্ডিং। অনেক সময় ডাক্তারের সাথে যে থাকে তাকে কম্পাউন্ডার বলা হতো। ডাক্তার বলে দিত যে ওষুধটা বানিয়ে দাও। সে তখন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বড়ির টুকরাগুলো নিয়ে গুঁড়া করে তারপরে হচ্ছে কাগজের ভিতরে মুড়ে দিয়ে দিত। তো এটাকে বলা হয় কম্পাউন্ডিং। আর ডিসপেন্সিং কি? ওই যে যেটা মুড়লো, বিভিন্ন ধরনের বড়ি গুঁড়া করে একত্রে মিশিয়ে কাগজে মোড়ার পরে যখন সেটা রোগীর হাতে দিয়ে দেয়, এটাকে বলা হয় ডিসপেন্সিং। তো এরকম ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ডিং ডিসপেন্সিং হিসেবে কাজ করে। তো তার উদাহরণ কি? যে হেভি ইনসলিবল পাউডার, যে সমস্ত পাউডার গুলা কোনো একটা সলভেন্ট হতে পারে, পানি অথবা হচ্ছে নন পোলার কোনো সলভেন্ট, সেখানে সেটা সলিবল না, এরকম হেভিলি ইনসলিবল পাউডারটাকে ট্রাগাকান্থের সাথে দিয়ে সলিবল করার চেষ্টা করা হতে পারে, অথবা এক্সিপিয়েন্ট হিসেবে ট্যাবলেটে ব্যবহৃত হতে পারে।
তারপরে কি, টাকাকান্ত ইজ ইউজড অ্যাজ সাসপেন্ডিং এজেন্ট ফর ইনসলিবল পাউডার ইন মিক্সচার। একই কথা, যে কোনো মিশ্রণের ভিতরে যদি কোনো পাউডার সলিবল না হয়, তাহলে সেই মিশ্রণের ভিতরে পাউডারকে সলিবল করার জন্য, সলিবল ঠিক না, সাসপেন্ড করার জন্য টাকাকান্ত ব্যবহৃত হয়। মনে করেন পানির মধ্যে আটা মিশতেছে না, মানে আটা তো দিলে সাথে সাথে নিচে পড়ে যাবে বা জোরে ঝাঁকালে ঘোলা হয়ে যাবে, একটু করে রেখে দিলে আবার সে তলানি পড়বে। এই যে তলানি পড়লো, এটাকে বলে ফ্লোকুলেশন। যাতে এই জিনিসটা না হয়, খুব দ্রুত তলানিতে না আসে, সেজন্য হচ্ছে সাসপেন্ডিং এজেন্ট ব্যবহার করা হয়, যে আটার পানি যেন একত্রে থাকে, ঘোলা হয়ে থাকে। অনেকটা দুধের মতো তেল আর পানি যেখানে ঘোলা হয়ে থাকে, ওটা ইমালশন আর কি। তো সাসপেন্ডিং এজেন্টও এরকম ঘোলা করে রাখার চেষ্টা করে, যাতে যেটা মিশতেছে না, যে পাউডারটা, সেটা যেন পানির সাথে না মিশলেও যেন তলানি না জমে। তো এরকম ইনসলিবল পাউডারটা সাসপেনশনের ভিতরে দিয়ে রাখার জন্য সাসপেন্ডিং এজেন্ট হিসেবে টাকাকান্ত ইউজ করা হয়। তারপর ইট ইজ ইউজড অ্যাজ অ্যান ইমালসিফাইং এজেন্ট ফর অয়েলস অ্যান্ড রেজিন। অয়েল, তেল এবং রেজিনকে ইমালশন তৈরি করার সময় তাদের ইমালসিফিং এজেন্ট হিসেবে টাকাকান্ত ইউজ করা হয়। ইমালশন তো অলরেডি বলছি, দুধ হচ্ছে ইমালশনের উদাহরণ, যেখানে তেল এবং পানি একত্রে মিশে থাকে, মিশে গেলে তখন এটা আলাদা হয় না, নরমাল আলাদা হয় না। তারপরে ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডহেসিভ, এটা হচ্ছে আঠা হিসেবে কাজ করে। ইট ইজ এমপ্লয়েড ইন কসমেটিক, কসমেটিক্সের ব্যবহার আছে, কি কাজ করে, হ্যান্ড লোশনে ব্যবহৃত হয়। কিভাবে, কি কাজ করে হ্যান্ড লোশনে? ইট ইজ ইউজড অ্যাজ ডিমালসেন্ট অ্যান্ড অ্যান ইমোলয়েন্ট। ডিমালসেন্টের কাজ হলো যে এটা ধরেন কোনো জায়গাটা লাগাইলে সেই জায়গাটা একটা ঠান্ডা সুদিং ইফেক্ট হবে, সেখানে জ্বালা পড়া থাকলে এটা দূর হয়ে যাবে। ডিমালসেন্টের কাজ হলো এটা। ইমোলয়েন্টের কাজ হলো যে সেটা যদি কোনো জায়গায় লাগান, তাহলে সেই জায়গাটা নরম থাকবে, ভালো থাকবে। শীতকালে আমরা যে ময়শ্চারাইজার ইউজ করি, সেটা হচ্ছে ইমোলয়েন্ট। বা হাত পা কেটে গেলে যে বার্নিং ক্রিম আমরা ইউজ করি, জেল বা বার্নিং ক্রিম যেটা ইউজ করি, সেটা হচ্ছে ডিমালসেন্ট হিসেবে কাজ করে, যে উন্মুক্ত এই ঘাটাকে সে আবরণযুক্ত করে দেয়, সেটা জায়গাটা সুদিং ইফেক্ট দেয়, এবং জায়গাটাকে আবার সে শুকাইতেও দেয় না, মানে সেই জায়গাটাকে হচ্ছে সে ঢেকে রাখে, মানে বাইরের আবরণ থেকে ঢেকে রাখে আর কি। তারপরে কি, ইট ইজ এমপ্লয়েড ইন ক্লথ প্রিন্টিং, কনফেকশনারি অ্যান্ড আদার প্রসেস। এরা কাপড়ে রং করার জন্য, তারপরে কনফেকশনারি প্রোডাক্টস তৈরি করার জন্য এবং অন্যান্য প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, একাশিয়া গাম। একাশিয়া দেখতে পাচ্ছেন যে একাশিয়া ট্রি হচ্ছে এরকম একটা বাবলা গাছের ট্রির মতো, যে একাশিয়া ট্রি যেভাবে করে ইনসিশন করা হয়, কেসি দিয়ে এটা কাটা হলো, কাটার পরে এখানে এই গামটা তৈরি হলো, যেখানে কাটছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ছাল তুলে ফেলছে, তুলে ফেলার পরে এখানে আটাটা বের হয়ে জমতে যে এরকম হয়ে গেছে। এরকম হয়ে যখন শুকিয়ে যায়, তখন সেটাকে ব্যাগের ভিতরে করে সংগ্রহ করা হয়, এরকম গাছ থেকে সংগ্রহ করা হয়। তো অ্যাকাশিয়া সম্পর্কে কি বলা হচ্ছে বায়োলজিক্যাল সোর্সে? অ্যাকাশিয়া ইজ দ্য ড্রাইড গামি এক্সুডেট ফ্রম দ্য স্টেমস অ্যান্ড ব্রাঞ্চেস অফ অ্যাকাশিয়া সেনেগাল। অ্যাকাশিয়া হচ্ছে শুষ্ক আঠাযুক্ত এক্সুডেট, কোত্থেকে পাওয়া যায়? কাণ্ড থেকে, এবং হচ্ছে ব্রাঞ্চ বা শাখা থেকে পাওয়া যায়। কোন গাছের শাখা থেকে পাওয়া যায়? অ্যাকাশিয়া সেনেগাল, এই উদ্ভিদ থেকে পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাকাশিয়া সেনেগালের ছবি। আফ্রিকান স্পিসিস অফ অ্যাকাশিয়া ফ্যামিলি লেগুমিনেসি, এবং অন্যান্য আফ্রিকান যে অ্যাকাশিয়া আছে, সেখান থেকে পাওয়া যায়। ইট ইজ কমনলি নোন অ্যাজ গাম অ্যারাবিক, এর অপর নাম হচ্ছে গাম অ্যারাবিক। আচ্ছা, এটা কালেকশন কিভাবে করা হয়? অ্যাকাশিয়া প্লান্ট ইজ এ 6 মিটার হাই থর্নি ট্রি। অ্যাকাশিয়া প্লান্ট হচ্ছে 6 মিটার উঁচু, এ দেখতে পাচ্ছেন কাঁটাযুক্ত একটা উদ্ভিদ। দ্য গাম ইজ প্রডিউসড বাই লিভিং অ্যান্ড ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ সেলস অফ দ্য ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম উদ্ভিদের বিভিন্ন অংশ থাকে। এই উদ্ভিদের যেই জীবিত এবং কার্যকর বা কর্মক্ষম যেই এই ফ্লোয়েম সেল আছে, সেই ফ্লোয়েম সেল থেকে কামড়া তৈরি হয়। বার্ক ইজ স্পিল্ড বাই এ ট্রান্সভার্স ইনসিশন, যে এভাবে করে এখান থেকে চামড়াটা কেটে তুলে ফেলা হয়, এটাকে বলা হয় ট্রান্সভার্স ইনসিশন। দ্য টিয়ার্স অফ গাম আর ফর্মড অন দিস এক্সপোজড সারফেস ডিউ টু ব্যাকটেরিয়াল অ্যাকশন। এই যে কাটার জায়গাটা, এখানে গামটা অনেকটা চোখের পানির মতো, দেখেন একটু একটু করে জমা হয়েছে, মনে হচ্ছে যে চোখের পানি যেভাবে ঝরে পড়ে, এরকম ঝরে পড়ছে। এটাকে বলছে টিয়ার্স অফ গাম। এই গামটা তৈরি হয় কার মাধ্যমে তৈরি হয়? ডিউ টু ব্যাকটেরিয়াল অ্যাকশন, মানে এই জায়গাটা উন্মুক্ত হয়ে যায়, এখানে ব্যাকটেরিয়া এসে ব্যাকটেরিয়ার সাথে ইন্টারাকশন হয়, তখন হচ্ছে গামটা তৈরি হয়। অর দ্য অ্যাকশন অফ এ ফার্মেন্ট হুইচ ফ্লো অন ইটস ওন, অথবা ফার্মেন্ট এক ধরনের উপাদান থাকে, সেটা এমনিতেই এখানে গাছের ভিতর থেকে এখানে ফ্লো হয়, এখানে কাটা জায়গায় চলে আসে, এবং তার প্রভাবেও গামটা তৈরি হতে পারে। অ্যান্ড আর কালেক্টেড ইন লেদার ব্যাগস, এরপরে গামগুলা লেদারের তৈরি, চামড়ার তৈরি ব্যাগের ভিতরে কালেক্ট করা হয়, যাতে গামটা ভালো থাকে, নষ্ট না হয়। অ্যাকাশিয়া যে গাম, তার ব্যবহার সম্পর্কে আমরা একটু দেখি।
Number 1, acacia gum is demulcent, emollient, and used as emulsifying and suspending agent for the administration of insoluble drug. যে সমস্ত ড্রাগগুলা সলভেন্টে বা দ্রাবকের ভিতরে দ্রবীভূত হয় না, সেই সমস্ত ইনসলিবল ড্রাগগুলাকে দ্রাবকের ভিতরে দ্রবীভূত করার জন্য অ্যাকাশিয়া ব্যবহৃত হয়। তো সেই অদ্রবীভূত ড্রাগকে দ্রবীভূত করার উপায় কি? একটা হচ্ছে সাসপেনশন তৈরি করা যায়, সলিড এবং লিকুইড, যে সলিডটা লিকুইডে ডিজলভ হয় না, এরকম ইনসলিবল সলিডকে লিকুইডে ডিজলভ করার জন্য সাসপেন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। অথবা যদি লিকুইড হয় ড্রাগটা, আর যদি আরেকটা লিকুইডে ডিজলভ না হয়, তাহলে সেই লিকুইড ড্রাগটাকে অন্য একটা লিকুইডে ডিজলভ বা সলভেন্টে ডিজলভ করার জন্য ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও একটা ডিমালসেন্ট, যে জায়গাটা উন্মুক্ত আছে সেই জায়গাটাকে ক্ষত জায়গা বা এমনিতেই জ্বলতেছে পুড়তেছে এরকম জায়গাকে ডিমালসেন্ট দিলে জায়গাটা হচ্ছে সুদিং ইফেক্ট দেয় এবং সেটাকে প্রোটেক্ট করে। আর ইমোলেন্ট হচ্ছে জায়গাটাকে নরম রাখে। এরকম কাজের জন্য অ্যাকাশিয়া ব্যবহৃত হয়। তারপরে কি, ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডহেসিভ অ্যান্ড বাইন্ডার ইন ট্যাবলেট গ্রানিউলস। ট্যাবলেট তৈরি করার সময় যে গ্রানিউল তৈরি হয়, যেটা ওই যে আমি বলছিলাম ভাপা পিঠা তৈরি করার সময় যে ছোট ছোট গুঁড়া গুঁড়া যে দানাটা তৈরি হয়, বা ভাপা পিঠা তৈরি করা যে দানাটা বা গুঁড়া যেটা হচ্ছে আটার, এই গুঁড়াটাকেই ট্যাবলেট তৈরি করার সময় এরকম গুঁড়া তৈরি করা হয়। সেই ভাপা পিঠার গুঁড়ার মধ্যে চিনি হয়তো মিশাইছেন বা নারিকেল যুক্ত করছেন, অথবা হয়তোবা আপনি হচ্ছে একটু খেজুরের গুড় দিয়েছেন। আর ট্যাবলেটের কারণের মধ্যে থাকবে হচ্ছে কি, থাকবে হচ্ছে ট্যাবলেটের কারণের মধ্যে থাকবে বাইন্ডার, থাকবে হচ্ছে ডিসইন্টিগ্রেন্ট, থাকবে হচ্ছে মূল ওষুধ, হ্যাঁ, থাকবে প্রিজারভেটিভ। তো ট্যাবলেটের এরকম গ্রানিউলস তৈরি করে গ্রানিউলসের ভিতরে বাইন্ডার হিসাবে অ্যাকাশিয়া কাজ করতে পারে, এবং এছাড়াও এটা আঠা হিসেবে ব্যবহৃত হয়। তারপরে ডিউ টু ইটস ডিমালসেন্ট প্রপার্টিস ইট ইজ ইউজড ইন ভ্যারিয়াস ফর্মুলেশনস ফর কফ, ডায়রিয়া অ্যান্ড থ্রোট প্রবলেম। গলার ভিতরে ঘা হইলে বা ডায়রিয়া হইলে অথবা কাশি হইলে, এই ধরনের বিভিন্ন ধরনের গলার প্রবলেম যদি হয় বা ডায়রিয়া হয়, তখন এর যেহেতু ডিমালসেন্ট বা কোমল কারক ইফেক্ট আছে, এই ইফেক্টের কারণে অ্যাকাশিয়াকে তখন ওই সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে কি, ইট ইজ অলসো ইউজ টু কভার ইনফ্লামড সারফেস সাজ অ্যাজ বার্নস, সোর, নিপলস এটসেট্রা। যে সমস্ত জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, যেমন কোনো জায়গায় একটু পুড়ে গেছে, জ্বলতেছে এরকম জায়গা, অথবা স্তনের বোটা যদি ছিলে যায়, এরকম যদি হয়, এরকম উন্মুক্ত সারফেসের ক্ষেত্রে, তখন সেই জায়গাটাকে কাভার করার জন্য এটা অ্যাকাশিয়া ব্যবহার করে। কাভার করলে তো দুইটা লাভ, একটা হচ্ছে ডিমালসেন্ট হিসেবে কাজ করবে, সেই জায়গাটাকে যে বার্নিং সেন্সেশন ছিল সেটা দূর করে দিবে এবং প্রোটেক্ট করবে, সাথে সাথে ইমোলেন্ট হিসেবে কাজ করবে, নরমও করে রাখবে। এই ছিল অ্যাকাশিয়া সম্পর্কে। এটা হচ্ছে ক্যারায়া গ্রাম। এটা হচ্ছে দেখেন যে গভীর ক্ষত, অনেক দূর পর্যন্ত এখান থেকে চামড়া তুলে ফেলা হয়েছে। এরপরে ভিতর থেকে খুব সুন্দর চকচকে ট্রান্সলুসেন্ট বলতে এটাই কিন্তু যে আলো, সে এমন অস্বচ্ছ কিন্তু আলোকে যেতে দিবে, সে অস্বচ্ছ হলে আলোকে যেতে দিবে, মানে আলো এই পাশ থেকে ওই পাশে যাবে কিন্তু পুরোপুরি দেখা যায়, কাজ যেরকম স্পষ্ট এই পাশে দেখা যায় এরকম দেখা যাবে না, কিন্তু আলো যেতে দেবে। এরকম ট্রান্সলুসেন্ট দেখতে পাচ্ছেন কেরায়া গাম। কেরায়া গাম আর স্টারকুলিয়া গাম। কেরায়া গাম সম্পর্কে কি বলা হচ্ছে বায়োলজিক্যাল সোর্সে? কেরায়া গাম or Starkulia gum is the dried gummy exudate from Starkulia urens, রক্সবার্গ অথবা Starkulia villosa, রক্সবার্গ অথবা Starkulia tragacanth, লিন্ডলে or other species of Starkulia। এর ফ্যামিলি হচ্ছে Starkuliaceae। এই যে রক্সবার্গ হচ্ছে যিনি এই নামটা দিয়েছে তার নাম আর কি, রক্সবার্গ ROXB। লিন্ডলেই তার নামকরণের ভিতরে অনেকের অবদান আছে, তার অবদানটাকে এভাবে স্মরণ করা হয়। তাহলে স্টারকুলিয়া গামটা কি? এটা হচ্ছে শুষ্ক, ড্রাইড গামি এক্সুডেট, আঠালো এক্সুডেট। এটা আঠালো এক্সুডেট মানে তো বুঝতেই পারতেছেন যে এটা সেলের ভিতর থেকে বের হয়ে আসছে, সুতরাং এটা হচ্ছে এক্সুডেট। তো এরকম আঠালো এক্সুডেট কোত্থেকে পাওয়া যায়? স্টারকুলিয়ার এতগুলো স্পিসিস থেকে এটা পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি? স্টারকুলিয়া গাম occurs in irregular translucent striated mass. It has a distinct odor of acetic acid. আপনি খেয়াল করে দেখেন এখানে এই আঠার ভিতরে মনে হচ্ছে যেন আঁশ আকার, আইস আকার, মানে এখান থেকে পাটের আঁশের মতো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে এই লম্বালম্বি দাগ দেখা যাচ্ছে, লম্বালম্বি দাগ দেখা যাচ্ছে অনেকটা। কিসমিসকে যদি আপনি বাইরে থেকে দেখেন, শুকনা কিসমিসের উপরে মনে হয় যে উপর থেকে নিচের দিকে এটা স্ট্রেটেড, মানে জড়ো জড়ো হয়ে থাকে, মনে হয় উপর থেকে নিচের দিকে দাগ টানা। এই আঠাটার ভিতরে এরকম বলেছে আঁশ আছে, আঁশের মতো দাগ টানা। তো এখানে বলা হচ্ছে যে এটা কি, এই গামটা হচ্ছে ইররেগুলার শেপ, ইররেগুলার শেপের হবে, ট্রান্সলুসেন্ট মানে এটা হচ্ছে স্বচ্ছ কিন্তু অস্বচ্ছ কিন্তু আলোক প্রবাহী, এবং এটা স্ট্রিয়াটেড মাস, এই যে এরকম দাগ টানা
দেখা যাচ্ছে এরকম একটা গাম হবে। ইট হ্যাজ ডিস্টিংক্ট ওডর, এর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের যে গন্ধ ওইরকম একটা ডিস্টিংক্ট ওডর মানে ওইরকম একটা ক্যারেক্টারিস্টিক বা ওইরকম একটা আলাদা গন্ধ বিদ্যমান। এর ইউজ কি? ক্যারাগাম ইজ ইউজড অ্যাজ বাল্ক ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ মানে তো বলাই হয়েছে যে কষা পায়খানা নরম করে বা পায়খানা করা হলে তখন যেটাকে ব্যবহার করা হয় তাকে বলা হয় ল্যাক্সেটিভ। তারপরে ইট ইজ ইউজড অ্যাজ অ্যান এজেন্ট ফর ফর্মিং ইমালশন অ্যান্ড সাসপেনশন, ওই যে আগের মতো সাসপেন্ডিং এবং ইমালসিফাইং এজেন্ট হিসেবে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ সাসপেনশন ইমালশন তৈরিতে এর ব্যবহার আছে। তারপরে ইট ইজ ইউজ অ্যাজ এ ডেন্টাল অ্যাডহেসিভ, দাঁতের আঠা হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে দাঁতের আঠা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, অনেক সময় ফিলিং এর জন্য কাজে লাগে, অনেক সময় হচ্ছে দাঁতের ভিতরে ব্রাশ দেয় তখন আঠা কাজে লাগে। এছাড়াও দুইটা দাঁত যখন ভেঙে যায় তখন দাঁতকে যখন নকল দাঁত লাগানো হয় তখন আঠাগুলো লাগে। তো এইরকম ডেন্টাল অ্যাডহেসিভ হিসেবে এটা ব্যবহৃত হয়। ইট ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন সলিউশনস অ্যান্ড ইন স্কিন লোশন। ত্বকের উপরে লোশন হিসেবে যে সমস্ত প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট ইউজ করা হয় সে সমস্ত প্রোডাক্টের ভিতরে ক্যারাগাম ব্যাপক আকারে ব্যবহৃত হয়, এবং ত্বকের ভিতরে যে সলিউশন ত্বকের উপরে দেওয়া হয় সেগুলো ব্যবহৃত হয়। তারপরে ইন দ্য প্রিপারেশন অফ ফুড প্রোডাক্ট, খাদ্য তৈরিতেও ব্যবহৃত হয়। আচ্ছা, গেল টাকাকান্দ। এখন দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে অ্যালগি, ম্যারিন অ্যালগি। সমুদ্রের ভিতরে গেলে বিশেষ করে মহাসাগরে এরকম গাছগুলো থাকে, এটা হচ্ছে অ্যালগি। তো এখান থেকে পাওয়া যায় হচ্ছে অ্যালজিনেট পাওয়া যায়, সেটা হচ্ছে এরকম দানাদার পাউডার থাকে, পানির ভিতর দিলে আবার থকথকে মিউসিলেজ গঠন করে পারে, পানির ভিতর দিলে এরকম মিউসিলেজ তৈরি করে। তাহলে সোডিয়াম অ্যালজিনেট সম্পর্কে আমরা এখন জানবো, এর সোর্স কি। সোডিয়াম অ্যালজিনেট or algene is the purified gelling carbohydrate, that means polysaccharide, extracted with dilute alkali from the giant brown seaweeds extra macrosites pyrifera। তার মানে বলা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট অথবা অ্যালজিন হচ্ছে পিউরিফাইড জেলিং কার্বোহাইড্রেট, মানে হচ্ছে বিশুদ্ধ জেল তৈরি করতে পারে এরকম কার্বোহাইড্রেট, মূলত পলিস্যাকারাইড। কোত্থেকে পাওয়া গেছে? এক্সট্রাক্টেড উইথ ডাইলুট অ্যালকালি, ডাইলুট অ্যালকালি দিয়ে এটাকে এক্সট্রাক্ট করা হয়েছে ফ্রম দ্য জায়ান্ট ব্রাউন সিউইডস, বড় দৈত্যাকার সামুদ্রিক যে উইড বা হচ্ছে গুল্ম জাতীয় জিনিস সেগুলো থেকে পাওয়া গেছে। উদাহরণ সেই সিউইডটার নাম কি? ম্যাক্রোসিস পাইরিফেরা, ম্যাক্রোসিস পাইরিফেরা। আচ্ছা, তারপরে এর প্রপার্টি কি? সোডিয়াম অ্যালজিনেট occurs as a nearly odorless and tasteless coarse or fine powder। তো সোডিয়াম অ্যালজিনেট হচ্ছে কোনো গন্ধ নাই, মূলত গন্ধ নাই বললেই চলে, আর স্বাদও নাই। তবে এটা হচ্ছে পাউডার আকারে থাকে। কোর্স মানে হচ্ছে মোটা দানাদার পাউডার, ফাইন পাউডার মানে হচ্ছে মিহি পাউডার, মিহি পাউডার আকারে থাকতে পারে অথবা মোটা দানাদার পাউডার আকারে থাকতে পারে। এর রংটা কেমন? ইয়েলোইশ হোয়াইট শেড কালার, এদের দেখতে পাচ্ছেন হলুদাভ সাদা রঙের। ইট ইজ readily soluble in water forming a viscous colloidal solution। পানির ভিতর দিলে খুব দ্রুত এটা একটা ভিসকাস colloidal সলিউশন তৈরি করে, অনেকটা বলতে পারেন এর মতো। যদি আপনি ইসুপগুলোর ভুসি পানিতে গুলিয়ে রাখেন এক রাত, সন্ধ্যা রাতে দিলে সকালবেলায় যেরকম দেখা যায় ওইটাই হচ্ছে ভিসকাস colloidal সলিউশন। এর ব্যবহার কি? সোডিয়াম অ্যালজিনেট ইজ এ সাসপেন্ডিং এজেন্ট, সাসপেনশন তৈরি করার সময় এই এজেন্ট হিসেবে, সাসপেন্ডিং এজেন্ট হিসেবে সোডিয়াম অ্যালজিনেট ব্যবহৃত হয়। অ্যালজিনেটস আর ইউজড অ্যাজ স্ট্যাবিলাইজিং, যদি স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য যে এজেন্ট কাজ করে সেটা। থিকেনিং, এটাকে ঘন করার জন্য ব্যবহৃত হয়, পুরু করার জন্য, ঘন করার জন্য। পাতলা ডাল ঘন ডাল এটা জানেন, পাতলা এবং ঘন। যদি ফিন্নি খেয়ে থাকেন তো ওই যে সাগুদানা দিয়ে যখন দেয় সাগুদানাটা হচ্ছে ঘন, আর যদি এমনি পানির মধ্যে চিনি মিশিয়ে দেন সেটা হচ্ছে পাতলা দ্রবণ। এরকম থিকেনিং এজেন্ট। ইমালসিফাইং, ইমালশন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। ডিফ্লোকুলেটিং মানে যেমন এই যে ধরেন এটা মিশে গেল, মিশে যাওয়ার পরে খুব দ্রুত তলানি পড়ে গেল, তাহলে এটা হচ্ছে ফ্লোকুলেটিং সাসপেনশন। এটা হচ্ছে পানির সাথে মিশে ঘোলা দ্রবণ তৈরি করলো, একবারে মিশে না, সলিউশন তৈরি করে না, সাসপেনশন তৈরি করে। মিশার পরে একটু পরে তলানি জমে যায়, তাহলে এটা হচ্ছে ফ্লোকুলেটিং, খুব তাড়াতাড়ি পড়ে গেল। যদি এই তাড়াতাড়ি তলানি জমতে না দেয় তখন সেটাকে বলা হয় ডিফ্লোকুলেটিং এজেন্ট। তাহলে এই সোডিয়াম অ্যালজিনেট ডিফ্লোকুলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তারপর জেলিং এজেন্ট, যেটা দেখতে পাচ্ছেন যে পানির সাথে মিশলে এটা হচ্ছে জেল তৈরি করে, সুতরাং জেলিং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। তারপর ফিল্ম অ্যান্ড ফিলামেন্ট ফর্মিং এজেন্ট, উপরে যে হালকা লেয়ার তৈরি করতে পারলে সেটাকে বলা হয় ফিল্ম, হালকা লেয়ার যদি তৈরি হয় তাকে বলে। আর ফিলামেন্ট হচ্ছে পাতলা সুতার ন্যায়
একটা কোনো যদি কিছু তৈরি করে থাকে সেটাকে বলা হচ্ছে ফিলামেন্ট ফর্মিং এজেন্ট। তাহলে উপরে আবরণ তৈরি করতে পারে, আবার পাতলা সুতার মতো ভিতরে থাকতে পারে। এই যে এতগুলো বৈশিষ্ট্য, স্টাবিলাইজিং, থিকেনিং, ইমালসিফাইং, ডিফ্লোক্লেটিং, জেলিং, ফিল্ম ফর্মিং এন্ড ফিলামেন্ট তৈরি করার এজেন্ট হিসেবে কাজ করতে পারে কোথায়? রাবার কোম্পানিতে ব্যবহৃত হতে পারে। পেইন্ট, যেখানে হচ্ছে রং তৈরি করা হয়, ডিস্টেম্পার, যেমন ঘরের রং অথবা হচ্ছে কাঠ আসবাবপত্রের রং, সেই রঙের ভিতরে ব্যবহৃত হতে পারে। টেক্সটাইল, যে বস্ত্র তৈরি করা হয় সেখানে ব্যবহৃত হতে পারে। ফুড, ফুডের ভিতরে ব্যবহৃত হতে পারে, ইনক্লুডিং অ্যাজ স্টেবিলাইজিং কলয়েড। এবং এটা হচ্ছে ফুডের ভিতরে স্টেবিলাইজিবিলিটি বাড়ার জন্য যে কলয়েড ব্যবহৃত হয় তারও একটা অংশ। আবার কসমেটিক্সে ব্যবহৃত হতে পারে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অবশ্যই ব্যবহার হইতে পারে। ইট ইজ অলসো ইউজড ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি, অলরেডি বলাই হয়েছে ফুড ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহৃত হয়। শৈবাল কিন্তু খাওয়া হয় অনেক সময়। আচ্ছা, এটা হচ্ছে এগার। এগার মিডিয়া আছে, এটা হচ্ছে এগার মিডিয়া। যখন আপনারা মাইক্রোবায়োলজির প্র্যাকটিক্যাল করবেন তখন দেখবেন যে এটাকে বলে পেট্রি ডিশ। পেট্রি ডিশের মধ্যে এটাকে বলে সোয়াব স্যাম্পল। তো স্যাম্পল গুলা, এখানে যে ছোট ছোট দাগগুলো দেখছেন, এখানে এই দাগগুলো, ছোট ছোট যে দাগগুলা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কালচার করা হয়। কালচার মানে উৎপাদন করা হয়। ফার্মে যেরকম মুরগি পালন করা হয় ওরকম ব্যাকটেরিয়াকেও পালন করা হয়। কি করা হয় যে একটা স্যাম্পল ধরেন, মানুষের মুখের লালার ভিতরে যে বিভিন্ন জীবাণু থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো কিভাবে, কোন কোন ব্যাকটেরিয়া আছে কিভাবে জানবো? তো তাহলে এটাকে মুখের লালার স্যাম্পল দেওয়া হলো, নেওয়ার পরে সেটাকে কালচার করতে হবে। কালচার করলে তখন এই ব্যাকটেরিয়া এখানে সামান্য পরিমাণ ব্যাকটেরিয়া বলে, সেটা হচ্ছে কালচার করলে বহুগুণে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে তখন আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখতে পারি, অথবা যে ব্যাকটেরিয়ার টেস্ট আছে, ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়ার টেস্ট আছে, টেস্ট করে বুঝতে পারবো যে এখানে এই ব্যাকটেরিয়া আছে। তো এই যে কালচার যে করা হবে, কালচার করার জন্য, কালচার যেমন হচ্ছে যে ফসল উৎপাদন করার জন্য যেমন জমি লাগে, ঠিক তেমনি কালচার করার জন্য এরকম জমি লাগে। তো কালচার করার জন্য যে জমিটা লাগে সেটাকে বলা হয় কালচার মিডিয়া। কালচার মিডিয়ার ভিতরে, মানে জমির ভিতরে যেমন বিভিন্ন সার দেওয়া হয়, তো কালচার মিডিয়ার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস থাকে। তার মধ্যে একটা থাকে হচ্ছে এগার, এগারের পাউডার। এগারের পাউডারটা কালচার মিডিয়ার হিসেবে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তো এগার সম্পর্কে তো আমরা জানি, তাহলে এগারের বায়োলজিক্যাল সোর্স কি? এগার ইজ দ্য ড্রাইড হাইড্রোফিলিক কলয়েডাল পলিস্যাকারাইড কমপ্লেক্স extracted from agarosites of algae known as Zelidium cartilaginum and Gracilaria confervoides। তো এই দুইটা যেই উদ্ভিদের নাম বলা হলো অ্যালজি, এই যে এগুলো হচ্ছে অ্যালজি, দেখতে এরকম হয়, সমুদ্রের ভিতরে থাকে, পানির নিচে থাকে। তো এই অ্যালগি বা অ্যালজি যেটাই বলেন, সেখান থেকে আমরা পাই হচ্ছে এগার। তাহলে এই অ্যালজি থেকে এগারটা কিভাবে পাওয়া যায়? এগারটা মূলত হচ্ছে অ্যালগি থেকে পাওয়ার পরে সেটা কি করা হয়েছে, ড্রাই করা হয়েছে, ড্রাই করা হয়। আর অ্যালজিটা দেখতে জিনিসটা কেমন হয়, হাইড্রোফিলিক, পানি প্রিয়। মানে হাইড্রোফিলিক মানে পানি প্রিয়, পানি দিলে খুব দ্রুত পানির সাথে এটা সোয়েল করে, ফুলে উঠবে। কলয়েডাল পলিস্যাকারাইড কমপ্লেক্স, এবং কলয়েড মানে ছোট ছোট ক্ষুদ্রাকার আর কি, কলয়েড এবং কলয়েড, তারপরে হচ্ছে সলিউশন, এগুলো আপনারা ফিজিক্সে পড়বেন যে দানার সাইজ কেমন তার উপর ভিত্তি করে ওই দ্রবণটাকে কলয়েড বলা হয়। তো এরকম কলয়েড আকারের পলিস্যাকারাইডের কমপ্লেক্স, এবং এটা পাইছি কোথা থেকে, 11 সাইট অফ অ্যালগি, এবং সেইটার নাম হচ্ছে এই। অ্যান্ড রিলেটেড রেড অ্যালগি ক্লাস হচ্ছে রোডোফাইসি। তো এই রোডোফাইসিয়া থেকে লাল ধরনের যে অ্যালগি আছে সেখান থেকেও এগার পাওয়া যায়। শুধু এই দুটো থেকে পাওয়া যায় তা না, আরো লাল ধরনের এগার থেকেও পাওয়া যায়। এগার ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ জাপানিজ আইজিং গ্লাস। এগারকে অনেক সময় জাপানিজ আইজিং গ্লাস বলা হয়। তো এগারের প্রপার্টিস কি? এগার occurs in the form of transparent or translucent agglutinated yellowish white slender lustrous flattened strips or as fine or granulated powder। অনেকগুলো বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলোর ভিতর কি বলা হলো? ইন দ্য ফর্ম অফ ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট। ট্রান্সপারেন্ট তো বলে একদম পুরো স্বচ্ছ, ভিতর দিয়ে সব চলে গেল। আর ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে অস্বচ্ছ কিন্তু আলোক যেতে দিয়ে এরকম। অ্যাগ্লুটিনেটেড মানে সেটা হচ্ছে সংশ্লিষ্ট, আঠা দিয়ে লাগানো যায় এরকম। ইয়োলিশ হোয়াইট স্লেন্ডার মানে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন, ইয়োলিশ হোয়াইট হলুদাভ সাদা, স্লেন্ডার মানে হচ্ছে সরু সরু, চিকন, পাতলা এরকম। লাস্ট্রিয়াস মানে হচ্ছে উজ্জ্বল। ফ্ল্যাটেন্ড স্ট্রিপস পাতলা ফিতার মতো এরকম চ্যাপ্টা, স্ট্রিপ মানে ফিতা,
ফিতার মতো চ্যাপ্টা আর কি, অর অ্যাজ ফাইন অথবা খুবই মিহি, অর গ্রানুলেটেড পাউডার, ফাইন পাউডার থাকতে পারে অথবা গ্রানুলেটেড পাউডার থাকতে পারে। তার মানে এগার হচ্ছে মূলত একটা পাউডার, যে পাউডারটা কেমন হবে, ট্রান্সপারেন্ট, পরিষ্কার, অস্বচ্ছ অথবা অস্বচ্ছ। এটা হচ্ছে সংশ্লিষ্ট হবে, সহজে আঠা আঠা হিসেবে কাজ করতে পারে, এরকম আঠার সাথে লেগে যায়। হলুদাভ সাদা আলাদা আলাদা থাকে, মানে হচ্ছে চিকন চিকন, উজ্জ্বল, ফিতার মতো এরকম পাতলা পাতলা, অথবা খুবই মিহি দানাযুক্ত, এরকম হইতে পারে পাউডারের বৈশিষ্ট্য। তারপরে এগার কোথায় ব্যবহৃত হয়, এগার ইজ ইউজড টু ট্রিট ক্রনিক কনস্টিপেশন অ্যাজ ল্যাক্সেটিভ। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী যেই কষা আর কি, তাকে বলে হচ্ছে পায়খানা কষা হওয়া, কনস্টিপেশন, এরকম দীর্ঘস্থায়ী কষা পায়খানাকে ট্রিট করার জন্য ল্যাক্সেটিভ হিসেবে ব্যবহৃত হয়। তারপরে ইট ইজ ইউজড অ্যাজ সাসপেন্ডিং এজেন্ট অ্যান্ড ইমালসিফায়ার, সাসপেনশন তৈরি করার জন্য ব্যবহৃত হয়, ইমালসিফিকেশনের জন্য ইমালসিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, অ্যাজ জেলাটিক এজেন্ট ফর সাপোজিটরিজ অ্যান্ড সার্জিক্যাল লুব্রিক্যান্ট। সার্জারিতে ব্যবহৃত হয় যেই লুব্রিক্যান্ট বা হচ্ছে যেই ধরনের তরল ইউজ করা হয় সেগুলোতে এগার ব্যবহৃত হতে পারে। আর সাপোজিটরিজ যেটা হচ্ছে আমরা মলদার দিয়ে যখন অনেক সময় হচ্ছে বমি হয়, তখন প্যারাসিটামল বা এই জ্বর কমানোর জন্য তখন মুখ দিয়ে ওষুধ খাওয়ানো যায় না, তখন হচ্ছে সাপোজিটরিজ মলদার দিয়ে দেওয়া হয়। তো এই সাপোজিটরিজ তৈরি করার জন্য জেলাটিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে এগার। তারপরে ইট ইজ ইউজ অ্যাজ ট্যাবলেট এক্সিপিয়েন্ট আর ডিজিনটিগ্যান্ট। এটা জানেনই যে ট্যাবলেটের এক্সিপিয়েন্ট হচ্ছে থার্ড পার্টি, যেটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের বাইরে যা থাকে, এবং ডিজিনটিগ্যান্ট মানে ট্যাবলেটটা খুব সহজে যাতে ভেঙে যায় পেটের ভিতর যাওয়ার পরে, সেই কাজ করার জন্য যে এজেন্ট ব্যবহৃত হয় তাকে ডিজিনটিগ্যান্ট বলে। তো এগার সেই ডিজিনটিগ্যান্ট হিসেবে ইউজ করা যেতে পারে। এক্সটেন্সিভলি ইট ইজ ইউজড অ্যাজ এ জেল ইন নিউট্রিয়েন্ট মিডিয়া ফর ব্যাকটেরিওলজিক কালচার, যেটা আগেই বলেছি যে ব্যাকটেরিয়া তৈরি করার জন্য যে কালচার মিডিয়া আছে সেখানে নিউট্রিয়েন্ট এগার মিডিয়া এখানে পুষ্টি, ব্যাকটেরিয়াকে পুষ্টি প্রদান করে আর কি, সার হিসেবে কাজ করে, এই এগার মিডিয়া ব্যবহার করা হয়। তো এগার সম্পর্কে জানলাম। এখন এটা হচ্ছে আমাদের লাস্ট সেকশন বলতে পারেন, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ প্লান্ট সেলের সেল ওয়ালের ভিতরে এমন একটা উপাদান যেমন তুলা, তুলা হচ্ছে এক ধরনের সেলুলোজ। তো এইরকম ফাইব্রাস যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সেলুলোজ। সেলুলোজের গঠনের দিকে তাকান, এখানে বিটা গ্লুকোজ আছে। বিটা গ্লুকোজ আলফা গ্লুকোজ কি, যে ডান পাশের যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে সেই গ্রুপটা কোন দিকে আছে, উপরের দিকে থাকলে এক ধরনের গ্লুকোজ, নিচের দিকে থাকলে আরেক ধরনের গ্লুকোজ। তো এটা, তো এখানে এটা দেখতে পাচ্ছেন যে বিটা গ্লুকোজ কেন, কারণ হচ্ছে এর হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে ডান দিকে উপরের দিকে থাকবে, সুতরাং এটা হচ্ছে বিটা গ্লুকোজ। তো বিটা গ্লুকোজের ক্ষেত্রে যখন এদের এই 1 নম্বর এবং 6 নম্বর কার্বনের ভিতরে যেই ইন্টারাকশন হবে, তো এটা বলছে যে বিটা 16 গ্লুকোসাইডিক বন্ড আর কি, এই ধরনের বন্ড তৈরি করার মাধ্যমে এরা থাকে। দেখেন এদের সাথে এদের ইন্টারাকশন হয়েছে, আবার এদের সাথে ইন্টারাকশন হয়েছে। সেলুলোজের ক্ষেত্রে দুই ধরনের ইন্টারাকশন, লাইন বরাবর একজনের সাথে আরেকজনের 1,4 আবার আরেকজনের সাথে আরেকজনের 1,6, এবং এটা হচ্ছে হাজারে হাজারে থাকে। সেলুলোজ সম্পর্কে তাহলে কি বলা আছে, সেলুলোজ ইজ এ পলিস্যাকারাইড কম্পোজড অফ এ লিনিয়ার চেইন অফ সেভারাল হান্ড্রেড টু ম্যানি থাউজেন্ডস অফ বিটা 1,4 লিঙ্কড ডি গ্লুকোজ ইউনিটস। সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড যেটা গঠিত হয়েছে যে লম্বা চেইন যুক্ত শত শত থেকে হাজার হাজার ডি গ্লুকোজ ইউনিট দিয়ে। আর ডি গ্লুকোজ ইউনিটগুলো কিভাবে যুক্ত আছে, বিটা 1,4 লিঙ্কের মাধ্যমে যুক্ত আছে। সেলুলোজ ইজ দ্য মেইন সাবস্টেন্স ইন দ্য ওয়ালস অফ দ্য প্লান্ট সেল। সেলুলোজ হচ্ছে প্লান্ট সেলের একদম মূল গাঠনিক উপাদান। মূল গাঠনিক উপাদান বলতে কি, বাইরের দিক থেকে। সেলুলোজ হচ্ছে মূল গাঠনিক উপাদান, বাইরের দিক থেকে কি কাজ করে, হেল্পিং প্লান্টস টু রিমেইন স্টিফ অ্যান্ড আপরাইট। এর কারণেই প্লান্ট বা উদ্ভিদটা সোজা হয়ে খাড়া হয়ে থাকতে পারে, খাড়া হয়ে থাকতে পারে, এবং হচ্ছে শক্ত হয়ে থাকতে পারে, শক্ত স্টিফনেস থাকে এবং আপরাইট সোজা হয়ে থাকতে পারে। আচ্ছা, তো সেলুলোজ এর কিছু উদাহরণ আমরা দেখি, যেমন হচ্ছে আছে হচ্ছে কটন, তারপরে আছে লিনেন, তারপরে রেয়ন, তারপরে বাঁশ, তারপরে হেম্প, তারপরে জুট, পাটের আঁশ এবং কটন, এগুলো আমরা নিয়মিত দেখি। বাঁশের ক্ষেত্রেও হয়। বাঁশের ক্ষেত্রে যদি আপনি একটা একটা করে বাঁশের ছাল তুলতে থাকেন, দেখবেন যে ভিতরে আঁশ পাবেন, সেলুলোজের আঁশ পাবেন। এটা কি, এটা হচ্ছে কটন। একটা হচ্ছে শুধু কটন, এটা ক্লিন কটন, এটা হচ্ছে পিউরিফাইড কটন।
সচরাচর আমাদের সার্জিক্যাল ড্রেসিং এর জন্য, উন্ড হিলিং এর জন্য যে সকল যখন ব্যান্ডেজ করা হয় তখন পিউরিফাইড কটন ইউজ করা হয়। সুতরাং পিউরিফাইড কটন নিয়ে কথা বলি। পিউরিফাইড কটন কোথায় পাওয়া যায়? It is the hair of seed of cultivated varieties of Gossypium hirsutum or of other species of Gossypium family Malvaceae that is freed from adhering impurities, deprived of fatty matter, bleached and sterilized in its final container. তাহলে পিউরিফাইড কটনের ডেফিনিশন এখানে আছে, বৈশিষ্ট্য এখানে আছে, কই থেকে পাওয়া যায় সবই আছে। কি বলা হচ্ছে? এটা হচ্ছে উৎপাদিত মানে চাষ করা হয় এরকম গোসাইপিয়াম হিরসুটাম অথবা গোসাইপিয়াম এর অন্যান্য কোনো প্রজাতি থেকে পাওয়া হেয়ার সিড। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফল, ফলের ভিতরে, যেটা ফুলের পরে ফলের ভিতরে এখানে থাকে বীজ, আর বীজের গায়ে চারিদিকে থাকে হচ্ছে তুলা। এই জন্য তুলাটাকে বলা হচ্ছে যে হেয়ার অফ দ্য সিড। এটা হচ্ছে বীজের গায়ের থাকা হচ্ছে চুল। তো পিউরিফাইড কটনের বৈশিষ্ট্য কি? এটাকে কি করা হয়েছে? দ্যাট ইজ ফ্রিড ফ্রম অ্যাডহারিং ইম্পিউরিটিস। এই পিউরিফাইড কটনের সাথে যুক্ত যত ধরনের ভেজাল আছে সবগুলাকে এখান থেকে দূর করা হয়েছে। ডিপ্রাইভড অফ ফ্যাটি ম্যাটার, এর সাথে যদি কোনো ফ্যাটি ম্যাটার থাকে, তৈলাক্ত কোনো কিছু থেকে থাকে, সেটাকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ব্লিচড, ব্লিচিং এর মাধ্যমে আপনারা জানেন যে ব্লিচিং এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। তো ব্লিচিং এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, আবার রঙও জারিত করা হয়, রং দূর করে দেওয়া হয়। তো এটার অরিজিনাল যে কালার ছিল সেটাকে দূর করে দেওয়া হয়েছে। স্টেরিলাইজড, জীবাণুমুক্ত করা হয়েছে। করার পরে কি করা হয়েছে? ফাইনাল কন্টেনারে রাখা হয়েছে। তো তাহলে এতগুলো ধাপের ভিতর দিয়ে যে কটনটা পাচ্ছি সেটাকে আমরা বলছি পিউরিফাইড কটন, এবং উৎস হচ্ছে গোসাইপিয়াম হিরসুটাম। আচ্ছা, পিউরিফাইড কটন ইজ অলসো রিফার্ড টু অ্যাজ অ্যাবজর্বেন্ট কটন। পিউরিফাইড কটনের অপর নাম হচ্ছে অ্যাবজর্বেন্ট কটন। অ্যাবজর্বেন্ট এবং অ্যাডজর্বেন্টটা ভিন্ন জিনিস। অ্যাবজর্বেন্ট হচ্ছে সে নিজে কোনো কিছু শোষণ করে নিজে ফুলে যায়। যেমন হচ্ছে পানি যদি কটনের সাথে দেন তাহলে তুলা পানি শোষণ করে নেয়। আর অ্যাডজর্বেন্ট হচ্ছে সেটা হচ্ছে নিজের ভিতরে নেয় না, তার গায়ের উপরে নেয়। নিজের উপরে নেয় না, তার গায়ের উপরে নেয়। অ্যাডজর্বেন্ট, অ্যাবজর্বেন্ট নিয়ে আপনারা ফিজিক্যাল ফার্মেসি 2 তে পড়বেন। এর আরো কিছু প্রপার্টি দেখি। প্রপার্টিজ আছে পিউরিফাইড কটন শুড বি ফ্রি ফ্রম অ্যালকালি। পিউরিফাইড কটনের ভিতরে কোনো ক্ষারীয় বস্তু থাকতে পারবে না। অ্যাসিড থাকতে পারবে না। ফ্যাটি ম্যাটেরিয়াল, কোনো ফ্যাটি ম্যাটেরিয়াল থাকতে পারবে না। ডাই, কোনো রং থাকতে পারবে না। এন্ড ওয়াটার সলিউবল সাবস্টেন্স, এবং পানিতে দ্রবীভূত হতে পারে এরকম কোনো কিছু থাকতে পারবে না। এর ব্যবহার কি? ইট ইজ ইউজড অ্যাজ সার্জিক্যাল ড্রেসিং। অলরেডি বলা আছে সার্জিক্যাল ড্রেসিং এ ব্যবহৃত হয়। হাত পা কেটে গেলে সেখানে ব্যান্ডেজ করার সময় তুলা দিয়ে চাপ দিয়ে তারপরে ব্যান্ডেজ করে দেয়। এছাড়াও সার্জিক্যাল ড্রেসিং একটা বড় সেন্সে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের সময়ে। যেমন শুধু হাত পা কেটে গেলেই সেখানে তুলা দিয়ে ব্যান্ডেজ করে এরকম না। অনেক সময় হচ্ছে কখনো যদি কোনো জায়গাটা পরিষ্কার করা লাগে, মানে এক জায়গায় ঘা হয়ে গেছে, সেখানে স্যাভলন ডেটল দিয়ে পরিষ্কার করার সময় তুলাই ব্যবহার করা হয়। ইনজেকশন দেওয়ার আগে কোনো হাত পা আর কোনো জায়গায় ইনজেকশন দেওয়ার আগে সেখানে তুলার সাথে ডেটল বা স্যাভলন দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করা হয়। তো সার্জিক্যাল ড্রেসিং একটা বড় সেন্সে ব্যবহৃত হয়। ইট প্রোভাইডস মেকানিক্যাল প্রোটেকশন টু অ্যাবজর্ব ব্লাড, মিউকাস অর পাস অ্যান্ড কিপ ব্যাকটেরিয়া ফ্রম ইনফেক্টেড উন্ডস। যদি কোনো জায়গায় কেটে যায় বা কোনো জায়গায় যদি ঘা হয় বা কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, অনেক সময় অপারেশন করার পরে সে জায়গায় যে পুজ হয়, তো এই পুজ, মিউকাস বা রক্ত, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত, এগুলো যদি ওই জায়গা থেকে বের হয় আর যদি জায়গাটা আমরা উন্মুক্ত রাখি, তাহলে উন্মুক্ত জায়গায় পরবর্তীতে ব্যাকটেরিয়া ইনফেকশন হবে। অলরেডি ইনফেক্টেড আরো বেশি ইনফেকশন হবে এবং হয়তো পচন ধরতে পারে। তো এই সার্জিক্যাল ড্রেসিং এর জন্য ব্যবহৃত এই পিউরিফাইড কটনটা যদি সেখানে দিয়ে দিই, তাহলে বাইরের পরিবেশ থেকে ধুলাবালি এবং ওদের রোগ জীবাণু থেকে এই কাটা জায়গাটা বা অপারেশনের জায়গাটা বা যে জায়গাটাতে ঘা হয়েছে সেই জায়গাটা আহ, সুরক্ষিত থাকবে। তার পরবর্তীতে হচ্ছে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ। মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ কাকে বলছে? ইট ইজ এ পিউরিফাইড, পার্শিয়ালি ডিপলিমারাইজড সেলুলোজ prepared by treating alpha cellulose obtained as a pulp from fibrous plant material with mineral acid. তো মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ হচ্ছে, এটা হচ্ছে পিউরিফাইড, মানে হচ্ছে এটা পরিশুদ্ধ, পার্শিয়ালি ডিপলিমারাইজড সেলুলোজ। পলিমার, যেখানে সেলুলোজের ক্ষেত্রে পলিমার মানে হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলা হচ্ছে মোনোমার সেখানে বিদ্যমান আছে, গ্লুকোজ ইউনিট আছে। তো সেই পার্শিয়ালি ডিপলিমারেজ মানে হচ্ছে যে যে শত শত বা হাজার হাজার পলিমার সেখানে ছিল, সেখান থেকে কিছুটা পলিমার কমানো হয়েছে। প্রিপেয়ার্ড বাই ট্রিটিং আলফা সেলুলোজ কে দিয়ে আলফা সেলুলোজের সাহায্যে আলফা সেলুলোজকে বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে এরকম করে
ডিপলিমারাইজেশন করা হয় obtained as a pulp from fibrous plant material এবং উদ্ভিদের থেকে পাল্প আকারে পাল্প হচ্ছে ফলের ভেতরকার নরম শ্বাস আকারে পাওয়া যায় ফ্রম ফাইব্রাস প্লান্ট ম্যাটেরিয়ালস উইথ মিনারেল অ্যাসিডস। তো যেই সমস্ত ফলের ভিতরের নরম যে শ্বাস আছে সেই প্লান্ট ম্যাটেরিয়ালের নরম শ্বাস সেইখান থেকে নিয়ে তারপরে হচ্ছে আলফা সেলুলোজ কে ট্রিট করে তার ভিতরে তো আলফা সেলুলোজ থাকে, সেই আলফা সেলুলোজকে ট্রিট করে ডিপলিমারাইজ করে তারপর পিউরিফাই করে কার সাহায্যে করা হয়? মিনারেল অ্যাসিড দিয়ে। এগুলো করে তারপরে যেটা পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ। এর কাজ কি? ইট ইজ ইউজড অ্যাজ ডাইলুয়েন্ট ইন ট্যাবলেটের ক্ষেত্রে ডাইলুয়েন্ট হিসেবে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের কার্বোহাইড্রেট চ্যাপ্টারে এতটুকুই। কার্বোহাইড্রেট চ্যাপ্টার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলের এখানে কমেন্ট বক্সে লিখতে পারবেন বা মেইল করলে সাইডে মেইল করতে পারবেন। থ্যাংকস টু অল ফর জয়নিং দ্য ক্লাস, হ্যাভ এ নাইস ডে।